তুষারাবৃত পর্বতমালা, সবুজ উপত্যকা, মনোমুগ্ধকর হ্রদ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির ভূস্বর্গ হলো এই কাশ্মীর। কাশ্মীর ভ্রমণের শুরুটা করেছি শ্রীনগর থেকে। আজ আমরা দেখব শ্রীনগর থেকে পেহেলগামের এক রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে ডে 2। এখান থেকে যাবার প্ল্যান হচ্ছে পেহেলগ্রাম। এখান থেকে একটা স্কুটি রেন্ট করেছি, যেটা প্রাইস মোটামুটি 800 টাকার মতো পড়েছে পার ডে। আমাদের হোটেল এটাই ছিল, হোটেল রিজেন্সি। আমাদের হোটেলের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি এই স্কুটির ব্যবস্থাটা করে দিয়েছিলেন, যেটা আমরা নিয়েছিলাম কাশ্মীর বাইক রেন্টাল শপ থেকে। হোটেল থেকে চেক আউট করে আমরা NH44 ধরে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। এই NH44-এরই আর একটা নাম হলো শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে, যেটা পৌঁছে যাচ্ছে একদম ভারতের শেষ প্রান্ত পর্যন্ত। জম্মু থেকে পেহেলগামের রাস্তাটা তো পুরো একদম মাখন। এখান থেকে ডিস্টেন্স বাকি আছে মোটামুটি 70 কিলোমিটারের মতো। হোটেল থেকে চেক আউট করতে করতে মোটামুটি বেজে গেছে ওই 10:30। ওখান থেকে একবার যেখান থেকে বাইক রেন্ট নিয়েছি সেখানে একবার গিয়েছিলাম। প্রথমে যে স্কুটিটা দিয়েছিল সেই স্কুটিটা একটু প্রবলেম ছিল, মানে মিরারটা ছিল না আর কি, তো অন্য একটা স্কুটি চয়েস করলাম। আর এখন যে সিজনটা আছে বলতে গেলে বসন্তকাল যে সময় হয় আমাদের ওখানে যেরকম পাতাগুলো ঝরে যায়, ঠিক সেই রকম পরিস্থিতি। এখন পুরো পাতা ঝরে গেছে আর পুরো হলুদ। আমাদের ওখানে যেমন চারিদিকে ট্রাফিক পুলিশ থাকে প্রতি মোড়ে মোড়ে, এখানে প্রতি মোড়ে মোড়ে CRPF-এর জওয়ান দেখতে পাচ্ছি। আর যেখানে মিলিটারি বেস ক্যাম্প আসছে সেখানে ক্যামেরাটা অফ করে দিচ্ছে। আমাদের ওখানে যেমন শক্তিগড়ের ল্যাংচা ফেমাস, চারিদিকে ল্যাংচার দোকান, ল্যাংচা মহল, আদি ল্যাংচা, মানে পরস্পর ল্যাংচার দোকান। এখানে যেমন চারিদিকে কেশরের দোকান, মানে একের পর এক কেশরের দোকান। এখন শ্রীনগরের টেম্পারেচার আছে মোটামুটি 4-5 ডিগ্রির মতো। যেখানে যাচ্ছি পেহেলগামে ওখানে দেখাচ্ছিল মোটামুটি -3-4 এরকম। আর সকালের দিকে যেটা ছিল সকালে ওটা মোটামুটি -7-এর মতো। তো ঠান্ডা এখানে বেশ ভালোই। দাঁড়িয়ে থাকলে অতটা অসুবিধা হচ্ছে না, কারণ জ্যাকেট যেগুলো পরেছি সেগুলো মোটামুটি ঠিকই আছে। কিন্তু বাইকটা চালালেই হাওয়াটা লাগছে, যার জন্য বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখনও পর্যন্ত রাস্তা সমানই আছে, যে পেহেলগামের রাস্তাটা। এখান থেকে অনন্তনাগ নামে একটা জায়গা আছে, যেখান থেকে বাঁদিকে একটা লেফট টার্ন হবে। সেই লেফট টার্ন থেকে সেখান থেকে হয়তো পাহাড় ওঠাটা শুরু হবে। দেখা যাক। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আকাশটা একটু ওয়েদারটা খারাপ আছে, কুয়াশা হয়ে আছে, যার জন্য অতটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না পাহাড়গুলো দূরে। এই যে কাঠগুলো দেখাচ্ছে এগুলো এখানে ব্যাট তৈরি হয়, যেটা এখানকার খুব ফেমাস। অনেক দোকান আছে এখানে। সব ব্যাট ফ্যাক্টরি এগুলো। উইলো কাঠের তৈরি ব্যাট কিভাবে বানানো হচ্ছে সেটা জানার জন্যই আমরা স্কুটিটা সাইডে একটা দোকানের পাশে পার্ক করলাম এবং সোজা পৌঁছে গেলাম একটা ছোট কারখানাতে। সারি সারি কাঠগুলো বিছিয়ে রাখা ছিল এবং ভিতরে একজন শ্রমিক দাদা সেই কাঠগুলো সুন্দর ব্যাটের আকার দিচ্ছিল। কিছুটা রেস্ট নিয়ে 1 কাপ গরম কফির কাপে চুমুক দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কফিটা বেশ ভালোই ছিল, তো 2 কাপ খেয়ে নিলাম এখান থেকে, আর তার সাথে কয়েকটা বিস্কুট। এখান থেকে একটা লেফট সাইডে টার্ন পড়বে অনন্তনাগ, যেখান থেকে ওই পেহেলগামের রাস্তাটা পড়বে। পেহেলগাম 44 কিলোমিটার বাঁদিকে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়েতে ঢুকেছি, যেটা বাঁদিকে একটা রাস্তা ছিল। তো সেখান থেকে এই রাস্তাটা এখন ঢুকে যাচ্ছে, যেটা সোজা পেহেলগামের দিকে যাবে। পাহাড়ের বুকে স্বপ্নের দেশ কাশ্মীর, তোমার রূপ অশেষ। Vamos a bailar.
দুধারে সব আপেল দেখতে পাচ্ছি, আপেল গাছে ভর্তি। এগুলো সব আপেল গাছই তো, আপেলের বাগান। একটা আপেল গাছ, আপেল বাগান দেখতে পেয়েছি। তো সব আপেল ঝুলে আছে, একটু ভেতরে ঢুকবো। পুরো ভর্তি হয়ে আছে আপেল গাছে। এখন সব পাতাগুলো ঝরে আছে, কিন্তু আপেলও হয়ে আছে দেখতে পাচ্ছি, পাকা আপেল। যাওয়ার সময় কয়েক পিস নিয়ে যাবো। कश्मीर के हम अनंतनाग ज़िले में रहते हैं। अनंतनाग ज़िले में यहाँ पे हम क्या करते हैं कि सेब जो होते हैं यहाँ पे मेनली सेब ग्रोन होता है। हम क्या करते हैं, पहले मार्च से स्टार्ट होता है, सेब की ग्रोनिंग मार्च में स्टार्ट होती है। फिर क्या करते हैं, मार्च में इसको खाद दवाई वगैरह डालनी पड़ती है और फिर दवाई भी वगैरह भी करनी पड़ती है। और फिर लगभग अगस्त में इसका फिर पॉलिनेशन भी करना पड़ता है। अगस्त के बाद इसका मेन सीज़न आता है सितंबर में। सितंबर में क्या करते हैं, हम इनकी हार्वेस्टिंग कर लेते हैं। हार्वेस्टिंग का 2-3 तरीके होते हैं, अलग अलग वैरायटी अलग अलग टाइम पे हार्वेस्ट हो जाती है। हम क्या कर लेते हैं, और फिर हार्वेस्ट करने के बाद इनकी पैकिंग हो जाती है। पैकिंग करने के बाद इनको फिर हम लोकल मंडी या फिर जम्मू भी बेच सकते हैं। और यहाँ सीज़न में तो रेट सस्ता मिल जाता है, केजी लगभग 60 रुपीज़ मिल जाता है, 50 रुपीज़ भी केजी मिल जाता है। इस टाइम तो सेब महंगा मिलता है, क्योंकि इस टाइम आप तरह इस टाइम पेड़ों पे सेब नहीं है। बस हमने इसके लिए रखे। हम यहाँ पे क्या करते हैं, हमारा रोज़गार इसी, हम यहाँ जूस वूस निकालते हैं और फिर यहाँ फ्रेश एप्पल जूस बनता है, उसी का जूस निकालते हैं। इससे हमारा रोज़गार यहाँ पे चलता है। बाकी तो यहाँ पे लगभग एप्पल ही ग्रोन होते हैं। श्रीनगर से लगभग ये 30 किलोमीटर दूर है। इसको एप्पल वैली इसको एप्पल वैली के नाम से माना जाता है। अच्छा, ये बहुत मशहूर है एप्पल वैली के नाम से। और हम मेरे इस जूस पॉइंट का नाम है डिलीशियस एप्पल जूस ग्रो, वहाँ पे है डिलीशियस एप्पल जूस बार इसका नाम। जब आप बिगजारा पहलगाम रोड से गुजरोगे तो ये लेफ्ट साइड पे है। ये हम यहाँ का मतलब ये यहाँ का प्योर होता है सर। ये एप्पल पिकल है, इसको क्या करते हैं, रेड एप्पल और ग्रीन एप्पल का बनाते हैं। ये सर 250 रुपीज़ का है, आधा केजी का बोतल है। और ये है एप्पल चटनी, ये खटा और मीठा बेस्ड भी है। ये मेन क्रंची भी है, ये 250 रुपीज़ है, ये वाला भी है। ये है एप्पल जैम, इसमें सैफरन ऐड है इस वाले में। ये है सर 300 ये वाला। और ये है एप्पल मुरब्बा, ये नमकीन बेस्ड है सर। और ये भी 250 का है। और ये है एप्पल जैम प्लेन वाला, इसमें इस वाले में सैफरन है, इस वाले में सैफरन नहीं है। ये है सर 250। और ये है अंजीर का जैम, ये है 300 रुपीज़। अंजीर का जैम तो यहाँ पे लगभग कम ही मिलता है, क्योंकि हम घर में एक एक पेड़ रखते हैं अंजीर का। और ये है लहसुन का, हरी पत्तियों का, ये गार्लिक की डंडी का पिकल है ये वाला, ये भी 250 का है। और ये है गार्लिक की चटनी, लहसुन की चटनी, ये भी 250 की है। जूस बताइए कितना करके बोतल? जूस 50 रुपये भी गिलास होता है और 100 रुपीज़ भी गिलास होता है। इस टाइम हमारे यहाँ क्या करते हैं, हम 50 रुपये का ही गिलास निकालते हैं। अच्छा, वो 220 ml का गिलास होता है, वो क्वान्टिटी 220 ml होती है, 50 रुपये में मिलता है वो। ठीक है, ये यहाँ का नॉर्मल रेट। আচ্ছা, একদম কেমন লাগছে জুস? দারুণ, সত্যি খুব ভালো। তোর কেমন লাগছে তুই? বেশি মিষ্টি লাগছে। টাটকা আপেলের জুস খেতে বেশ দারুণ লাগছে। কাশ্মীরের আপেল ভ্যালি প্রকৃতির আরেকটি উপহার। কাশ্মীরি আপেল শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও এগুলো রপ্তানি করা হয় এবং যার চাহিদা প্রচুর। আপেল কেনাকাটা তো হয়ে গেল। আপেল, তার সাথে জ্যাম, তার সাথে স্যাফরনের সাথে আপেলের একটা প্যাকেট, 2-3টা মোটামুটি নেওয়া হয়েছে বাড়ির জন্য। কারণ আপেল তো নিয়ে গেলে হয়তো বাড়িতে খারাপ হয়ে যেতে পারে, সেজন্য কয়েকটা প্যাকেট নিয়ে নিয়েছি। ওই 230 টাকার মতো পড়েছে, আর 500 গ্রাম করে। বিভিন্ন রকম আছে, আপেলের চাটনিও আছে। অনেকক্ষণ বাদে বরফের দেখা মিলেছে, দূরে ওই বরফের পাহাড়। আর এখান থেকে একটা টার্ন নিচ্ছে, ব্রিজটা টপকাতে হবে। একটা রাস্তা পেহেলগামের দিকে যাচ্ছে,
पहलगाम सीधे ना। দূরে ওই বরফের নদী, বরফ গলা জলের নদী। রাস্তাটা পুরোপুরি মোটামুটি পুরোটাই ভালো, প্রবলেম সেরকম কিছু নেই রাস্তাতে। প্রবলেম সেরকম কিছু নেই রাস্তাতে, সেটা বলার সাথে সাথেই প্রবলেম আমাদের জন্য এসে হাজির। কিছুটা রাস্তা যাবার পরেই এক চেক পয়েন্টে শুরু হলো সেই পুলিশি খেল। আমাদের স্কুটিটা প্রথমে এসে দাঁড় করালো এবং জিজ্ঞাসা করলো যে স্কুটিটা আমরা কোথা থেকে নিয়েছি। আমরা স্কুটির ডকুমেন্টগুলো দেখালাম এবং কোথা থেকে আমরা স্কুটিটা রেন্ট নিয়েছি সেটাও বললাম এবং কন্ট্যাক্ট ডিটেলসও দেখালাম। যার কাছ থেকে নিয়েছিলাম তার সাথে যোগাযোগ করালাম ফোনেতে, কিন্তু উনি বললেন যে রেন্টের বাইক হলে নাকি ব্ল্যাক নাম্বার প্লেট লাগাতে হয়, তো যার জন্য আমাদের স্কুটিটা সিজ করে নেওয়া হবে। যার কাছ থেকে স্কুটিটা নিয়েছিলাম তো তাকে আবার ফোন করলাম, তো তিনি বললেন যে কয়েকশো টাকা দিয়ে দেওয়ার জন্য, তাহলেই নাকি ছেড়ে দেবে। শুধু যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশই তোলাবাজি করে তাই নয়, তো কাশ্মীরে এসেও দেখলাম এখানেও একই অবস্থা। পেহেলগাম মার্কেটে চলে এসেছি, তো এখান থেকে এবার আমাদের একটা হোটেল খুঁজতে হবে। একটা চয়েস করে রেখে দিচ্ছি যেটা অনলাইনে দেখেছিলাম, সেখানেই আগে প্রথমে যাব। পেহেলগামে আমরা ছিলাম রাজা গেস্ট হাউসে, যেটা অনলাইন প্রাইস দেখেছিলাম প্রায় 1100-1200 টাকার মতো। আমরা অফলাইনে গেলাম এবং প্রাইস জিজ্ঞাসা করলাম, মোটামুটি ওই 1000 টাকার মতো বললো। আমরা ওখানে 2 নাইটস ছিলাম। এটা আমাদের রুম ভিউ, যেটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, চাইলে বুক করতে পারেন, মোটামুটি বাজেটের মধ্যে ভালোই। হোটেলে ব্যাগপত্র রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। কিছুটা বাইরেই গিয়েছিল প্রদীপ ধাবা, তো লোকাল একজনকে জিজ্ঞেস করলাম কোথাও বাঙালি খাবার পাওয়া যায় কি না, তো এই হোটেলটা দেখতে পেলাম এবং দুপুরে লাঞ্চটা এখানেই সেরে নিলাম। দুপুরের লাঞ্চটা তো হয়ে গেল পেহেলগামেতে। এখানে একটা বাঙালি ধাবা ছিল, তো ওখানেই খেয়ে নিয়েছি লাঞ্চটা দুপুরে। আর আস্তে আস্তে অনেকটাই বিকাল হয়ে গেল, প্রায় কটা বাজে, 5-4:30 বাজতে চললো। তো আজকে মোটামুটি কোথাও যাওয়ার প্ল্যান নেই, কালকে তো সারাদিন থাকবোই, টোটাল 2 নাইটসের প্ল্যান আছে। কালকে সারাদিন দেখি কোথায় কি যাওয়া যায়। রাতের বেলায় পেহেলগামে একটু চড়তে বেরিয়েছি, এখন বাজে প্রায় রাত্রির 9টা নাগাদ হবে। টেম্পারেচার অনেকটাই কমে গেছে, প্রায় -7 ডিগ্রির মতো। টুরিস্ট সেইভাবে নেই, আমরা দুজনেই আছি এখন বাইরে। এখন রুমের মধ্যেই আছি, তো এখন টেম্পারেচারটা দেখাচ্ছি কত, -2। ভোরের দিকে হবে -11।